গুলো আসতে আরম্ভ করলো। ঠিক আছে, যেমন হিন্দু মাইথোলজির কথাটা তোমাদের আমি বললাম। এবারে মানে খ্রিস্টান বা বাইবেল মাইথোলজি অনুযায়ী বলছে ফ্ল্যাটেন। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটা উৎপত্তি কোথা থেকে, স্টার্টিংটা কোথা থেকে? তো মডার্ন যে সায়েন্স বা বর্তমান যে সমস্ত গবেষণাগুলো চলছে তার মধ্যে একটা তত্ত্ব কিন্তু সব থেকে বেশি ছিল। সেই তত্ত্বটার নাম হচ্ছে, যেটা কিছুক্ষণ আগে অনুপম মনে হয় বললো, যেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই ব্যাং মানে কোনো ব্যাং সোনা ব্যাং তা নয়, বিগ ব্যাং মানে এর বিস্ফোরণ, বড় সড়ো একটা বিস্ফোরণ ঘটেছে। এবারে অনুপম স্টার্ট করেছিল যে এখানে, সেটা হচ্ছে কি বললো সে, যে কোনো একটা গ্যাসীয় পদার্থ সেটাকে বোম ব্লাস্টিং করার পরে সেটাকে ছড়িয়ে গেছে। তোমরা এই পর্যন্ত এটা জানলে অবাকই হবে, অবাকেরই ব্যাপার, কারণ বিশ্বের এখনো অনেক বিষয় সম্বন্ধে মানব সভ্যতার বা মানব ইতিহাসে অনেক কিছু জানা অজানা এখনো অনেক বাকি। ঠিক আছে, তো সেই জায়গায় যদি বলতে হয়, মোটামুটি যেটা জানা গেছে, অনুমান করা হচ্ছে বা সাইন্টিফিক্যালি লজিক্যালি যে থিওরিটা এখন ভেসে আসছে, সেটা হচ্ছে কি না, পৃথিবীতে বা পৃথিবীর আশেপাশে যতগুলো আমরা মানে মাস দেখতে পাচ্ছি, মাস মানে ভর দেখতে পাচ্ছি, সে সূর্য হিসাবে হতে পারে, নক্ষত্র হিসাবে হতে পারে, বিভিন্ন গ্রহ হিসাবে হতে পারে, সমস্ত যে সমস্ত মাস আমরা দেখতে পাচ্ছি সেটা এমন সংকুচিত হচ্ছিল। সংকুচিত মানে বুঝছো তো, শীতকালে যেমন আমাদের শুষ্কতা পেলে আমাদের ঠোঁট ফোঁট ফেটে যায়, যে সংকুচন ঘটে, সেরকমই সংকুচন ঘটছিল। এবারে তুমি ধরো একটা ঘরে মানে চাপ বা প্রেসারের যখন তুমি যখন নিজেকে গুটিয়ে সুটিয়ে নিচ্ছ, বা তোমাকে বলা হলো তুমি নিজে একটু কোনো একটা জায়গা নিজেকে, এইটুকু জায়গায় তুমি হচ্ছে বসো, এবার তুমি নিজেকে গুটিয়ে সুটিয়ে বসলে। এবার গুটিয়ে সুটিয়ে বসতে গেলে এবার কি হবে না, আমরা নিজেকে আরো বেশি প্রেসারাইজ করব, নিজের যে আমরা স্বাভাবিকভাবে যেভাবে মেলে থাকতে পারি সেটাকে আমরা নিজেরা আরো প্রিসাইজ করব। তো তাহলে ভাবো, এত বিশ্বের যা ভর সে নিজে সংকুচিত হচ্ছে, সেটা বলা হচ্ছে একটা সংকুচিত হচ্ছে, সংকুচিত হতে 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 এমন একটা একটা বালিকণাকে 100 লক্ষ গুণ ভাগ হয়তো তোমাদের ভাঙলে যে হচ্ছে কণাটা পাওয়া যাবে, ঠিক সেই রকমই একটা কণাতে পরিণত হয়ে গেছিল এই গোটা বিশ্বের যে মাস, টোটাল মাসটা সেরকম জায়গায়। এবার যত সে সংকুচিত হচ্ছিল তত তার মধ্যে কি হচ্ছিল না, যে সমস্ত মাসগুলো আছে তার মধ্যে একটা ঘর্ষণের কাজ করছিল এবং একটা হাই প্রেসারেরও কাজ করছিল, মানে হচ্ছে আস্তে আস্তে নিজেকে স্কুইজ করছে। ঠিক আছে, এবার স্কুইজ করতে 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 তার মধ্যে এমন একটা পীড়নের সৃষ্টি হলো যে হঠাৎ করে একটা নির্দিষ্ট ওই যে বালিকণাটা আছে সেটা আছে বিস্ফোরণ ঘটতে লাগলো। ঠিক আছে, এবং সেই বিস্ফোরণটা ঘটার পরে যে তার থেকে যা কিছু ছড়িয়ে পড়েছিল, এবার সেইখান থেকে কিন্তু গোটা বিশ্বের উৎপত্তি বা আমাদের বর্তমানে যা কিছু হয়েছে তারই পুণ্য হয়েছে, এটা কিন্তু অনেকে মনে করছে। আরো অন্যান্য অনেক তত্ত্ব আছে, কান্টের তত্ত্ব আছে, ল্যাপলাসের তত্ত্ব আছে, আরো বিভিন্ন মানে মনীষীদের যারা নিজেদের সময় অনুযায়ী সেই সমস্ত তত্ত্বগুলো বলে গেছে। আমাদের এত কিছু জানতে হবে না, আমরা এনসিইআরটি, আমরা যদি মূলত সিটেট এর পার্সপেক্টিভের ভিত্তিতে দেখতে গেলে যতটুকু জানার ততটুকু তোমাদের একটু জানাচ্ছি। তো সেই জায়গা থেকে যদি বিগ ব্যাংটা আমরা জানি, তাহলে বিগ ব্যাংটা বললাম কি না, বিশ্বের সমস্ত যে ভর সেটা কি সংকুচিত হতে হতে এমন একটা জায়গায়, এমন একটা ছোট্ট বালিকণাতে পরিণত হয়ে গেছিল যে তার মধ্যে সে নিজেকে সংকোচন করছে। কতক্ষণ আর নিজেকে সংকোচন করবে সমস্ত ভর নিয়ে, তার কি হলো, সে হচ্ছে ব্লাস্ট করলো, যেটাকে আমরা সুপার নোভা কন্ডিশন বলি। এটাও তোমাদের বলার জন্য বলছি। তো সুপারনোভা কন্ডিশনে কি হয়েছিল না, ম্যাক্সিমাম তোমার মানে এমন প্রেসার এবং এমন একটা কন্ডিশনে তৈরি হয়েছিল, যে পীড়নের সৃষ্টি হয়েছিল, যে সেটা ব্লাস্ট করার পরে সমস্ত মাস কি হয়েছিল গোটা ইউনিভার্সে ছড়িয়ে যায়। এবার সেইখানে অনেকে মধ্যে প্রশ্ন করে যে ইউনিভার্সের আকৃতি কেমন, ইউনিভার্সকে দেখতে কেমন, তারও নির্দিষ্ট কোনো এখনো পর্যন্ত সন্ধান কিন্তু পাওয়া যায়নি। অ্যাকচুয়াল ইউনিভার্স মানে কি, স্পেস তো আছে আমরা জানি, মানে এই স্পেসে গুলো, স্পেস যা রয়েছে বা আমাদের এই যে পৃথিবী সূর্য যার উপর ভেসে আছে সেগুলো তো একটা স্পেস। তাহলে এই স্পেসের শেষ কোথায়? সেই শেষের কিন্তু কোনো সীমানা পাওয়া যায়। বাস, এবার তো ফাটলো। ফাটার পরে এবার দেখা গেল যে এরকম যেটা বললো, তারপরে যে অনুপম যেটা বললো, যে একটা কুয়াশা ঘন একটা মেঘমণ্ডলের অবস্থান কিন্তু সৃষ্টি হয়েছিল। যেখানে কি হয়েছিল, যে তোমার যে সমস্ত ভারী, যে সমস্ত ভর বিশিষ্ট যে সমস্ত তোমার মাছগুলো রয়েছে, সেগুলো ছোট যে সমস্ত তোমার মানে বস্তুগুলো আছে তাকে আকর্ষণ করতে আরম্ভ করলো। এবার আকর্ষণ এবং সংঘর্ষের ফলে কি হচ্ছিল না, তার মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হচ্ছিল। এটা প্রথমে হচ্ছে তোমার বিগ ব্যাংটা যখন হলো, তারপরে আমাদের যে ঘন কুয়াশাময় জিনিসের সৃষ্টি হয়েছিল তাকে আমরা কি বলি, গ্যালাক্সি। ঠিক আছে, তখন তাকে আমরা গ্যালাক্সি বলছি। গ্যালাক্সিটা ওই চাকরির মতো ঘুরতে থাকে। ঠিক আছে, এবার গ্যালাক্সির আকৃতি বিভিন্ন ভাবে আছে, সেই আকৃতির সম্বন্ধে আমাদের কিন্তু এই সিটেটের পার্সপেক্টিভে জানতে হবে। ঠিক আছে, তো গ্যালাক্সি হলো।
এবার গ্যালাক্সিকে যদি আরো একটু জুম ইন করে আমরা দেখি, তার মধ্যে আমরা দেখবো যে ছোটখাটো আমাদের যেমন সৌরমণ্ডল রয়েছে, সেরকমই অনেকগুলো এরকম নক্ষত্রের বা নক্ষত্রের আশেপাশে আর অন্যান্য অনেক গ্রহাণুপুঞ্জ, তারা কিন্তু এক একটা সার্কুলেশন মোশনে ঘুরছে। আমি কি বলছি, প্রথমে দেখো, প্রথমে গ্যালাক্সি বললাম। গ্যালাক্সিটা কোত্থেকে এলো না, বিগ ব্যাং এক্সপ্লোশনের ফলে অনেকগুলো গ্যালাক্সি তৈরি হয়েছে। অনেক অনেক গ্যালাক্সি আছে, একটা গ্যালাক্সি নেই। আমাদের গ্যালাক্সির নাম কি, কেউ কি জানো এখানে? আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে গ্যালাক্সি। একদমই ঠিক, আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এবার ওই গ্যালাক্সিরই মধ্যে ছোট্ট একটা অংশে কিন্তু রয়েছে আমাদের এই সৌরমণ্ডল, বা আমরা সোলার সিস্টেম যেটাকে বলছি, বা সোলার সোলার প্ল্যানেট যেটা বলছি, সেই জিনিসটা কিন্তু তার মধ্যেই কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার এরকমই মানে একটা বাহুতে এই যে ঘুরছে, সেই ঘোরা আমাদের যে মিল্কি ওয়ে আছে, সেই মিল্কি ওয়ে নির্দিষ্ট ছোট্ট একটা কোণ, মানে বলতে পারি ছোট্ট একটা অংশে এই জিনিসটা রয়েছে। তো এরকম একটা ঘন কুয়াশাময় মেঘপুঞ্জের মতো, যেটা সে সম্পূর্ণরূপে মানে বেড়ে চলছে, মানে ওটা কি বলতো, এক্সপ্যান্ড হতে চলেছে। যেমন আমরা দেখবে ওই জলের উপরে কোনো একটা যখন মানে ফেলি, সাবানের কোনো একটা মানে একটা বিন্দু ফেলে দিই, দেখবে আস্তে আস্তে ওটা কিন্তু স্প্রেড হয়ে যায়। সেরকমই আমাদের এই বিশ্বমণ্ডল বা নীহারিকা বলো বা অন্যান্য যে নীহারিকা গুলো আছে, সেগুলো সবই কিন্তু স্প্রেড করছে। এবং স্প্রেড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার যেটা কি হচ্ছে না, তার মধ্যে যে সমস্ত মাস যেগুলো ছিল, সেগুলো অ্যাকুমুলেট হতে হতে বিভিন্ন কিন্তু প্ল্যানেটের সৃষ্টি করছে। বিভিন্ন তোমার গ্রহের সঙ্গে যে নক্ষত্রগুলো, সেন্টার যে পয়েন্ট গুলো রয়েছে, সেন্টার পয়েন্ট গুলোতে তোমার নক্ষত্রের অবস্থান হচ্ছে। তো একই রূপে আমাদের কিন্তু ওই নীহারিকার মধ্যে বা মিল্কি ওয়ে যার কথা আমরা বলছি, যেটা আমাদের প্রাচীন ভারতীয় ভাষায় আমরা যাকে অভিহিত করতাম আকাশ গঙ্গা হিসাবে, বা আমরা আকাশ গঙ্গা বলতাম, তো নাকি অনুশ্রী? হ্যাঁ স্যার, আকাশ গঙ্গা। আকাশ গঙ্গা আমরা কেন বলতাম বলো তো, জানো কেউ? হ্যাঁ স্যার। আকাশ গঙ্গা বলতে মানে যেমন গঙ্গা একটা নির্দিষ্ট স্রোতের আকারে বইতে বয় আমাদের ভূপৃষ্ঠের উপর দিয়ে, সেইরকমই মানে এই যে আমাদের আকাশের উপরে যে এই যে মানে ঘন কুয়াশাময় যে অবস্থানটা, সেটাও কিন্তু ফ্লোয়িং হচ্ছে, মানে স্টেবল কিন্তু কেউ নয়। আমরা যদি বলি সূর্য কি স্টেবল, সূর্যও কিন্তু স্টেবল নয়, এটা কি জানো? নিহারিকার সেন্টারকে কেন্দ্র করে সেও কিন্তু ঘুরে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে তার প্ল্যানেট গুলো আছে, সেই প্ল্যানেট গুলোও কিন্তু ঘুরতে থাকছে। কি বললাম, বোঝা গেছে? এবার আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি তোমরা একটু জানাবে, ঠিক আছে? এই দেখো, আমি তোমাদের সামনে একটা ছবি এখন দেখেছি। এই ছবিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে বড় একটা জিনিস যেটা দেখা যাচ্ছে পুরো অরেঞ্জ কালারের, সেটা আমাদের সান। ঠিক আছে, তো এই যে সান থেকে যে এই যে গোটা মানে তার প্ল্যানেট যেগুলো রয়েছে, একটা স্ট্রাকচার অনুযায়ী দেখলে প্রথমে দেখবে একটু ছোট হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে, মানে একটা পটলের মতো শেপ নিচ্ছে, দেখো। তো এই নিয়ে আরো অনেকের তত্ত্ব ছিল যে কি করে আমাদের এরকম মানে ফরমেশনটা হয়েছিল। অনেকে বলেছিল যে এটাও কিন্তু ঘন কুয়াশা কুয়াশা ঘন অবস্থায় ছিল, সেন্টারে মুভমেন্ট করতে করতে মাঝের অংশটা এই নক্ষত্রের সূর্য হিসেবে অবস্থান করছে, আর বাকিগুলো গ্রহ হিসাবে অবস্থান করছে। এবার প্রতিটা গ্রহের অনেকগুলো কিন্তু উপগ্রহ বা স্যাটেলাইট রয়েছে। তো সেই হিসাবে দেখতে গেলে আমাদের মূলত প্রথমে কোন রয়েছে, বুধ, তারপরে কি রয়েছে, শুক্র, তারপরে কি রয়েছে, পৃথিবী, তারপরে কি রয়েছে, মঙ্গল, তারপরে দেখো একটা পাথর ঘন একটা তোমার বেল্ট এখানে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, পাথর ঘন একটা বেল্ট দেখা যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে তারপরে ঠিক যদি দেখি, সব থেকে বড় গ্রহ যেটা হচ্ছে বৃহস্পতি, তারপরে শনিকে ঘিরে আবার অনেকগুলো দেখবে যে ডেব্রিস বা এই যে গ্রহাণুপুঞ্জের যে অংশগুলো, তাকেও ঘিরে কিন্তু অনেকে আবৃত মানে ঘুরছে, তাকে কেন্দ্র করে। তারপরে ইউরেনাস রয়েছে, এরকম কিন্তু জিনিসগুলো রয়েছে। ঠিক আছে, তো এই যে সিস্টেমটা তৈরি হয়েছে, সেটা কিন্তু একদিন সময় লাগেনি, অনেক দিন সময় ধরে কিন্তু আমাদের এই সৌরজগতের বা মানে সৌর প্ল্যানেটের সৃষ্টি। এবার তোমাদের আমি ডাইরেক্টলি মানে আমাদের বিষয়গত অংশতে নিয়ে যাচ্ছি, যেখানে আমরা মানে যে নোটটা আমি প্রোভাইড করছি, সেই নোট অনুযায়ী তোমাদের আমি একটু একটু বোঝাবো। আমি এটা একটু ওটাকে প্লে করে নিই।
বেশ, দেখতে পাচ্ছ সবাই? জানিও একবার, দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এতক্ষণ তোমাদের একটা ইন্ট্রোডাকশন পাঠ দিলাম যে আমাদের সোলার সিস্টেমটা কি বা আমাদের আর্থটা কি। তো সেই জায়গায় এই যে সোলার সিস্টেম, এই যে কথাটা আমরা বলছি, এই সোলার সিস্টেমটাকে যদি আমরা ভাঙি, SOL, সোল হচ্ছে কিন্তু রোমান মাইথোলজি অনুযায়ী সান গডকে কিন্তু এটা ডিনোট করছে। ঠিক আছে, তাহলে সোলার মিনস কি হলো? রিলেটেড টু দা সান, মানে যে হচ্ছে তোমার সানের সঙ্গে সংযুক্ত। তাহলে এটা কোন ওয়ার্ড? রোমান ওয়ার্ড। অ্যাকচুয়াল তোমরা যখন দেখবে এই যে আমরা যে সমস্ত প্ল্যানেট বা যে সমস্ত জিনিস নিয়ে আমরা এখন আলোচনা করছি, নামগুলো দেখবে অনেকটাই বাইরের দেওয়া নাম। ইন্ডিয়ান মাইথোলজি অনুযায়ী নাম খুবই কম আছে, আমরা তো নিজের মতো করে নাম করেছি, কিন্তু বাইরের সমস্ত নাম কেন কি বলতো? কারণ এই যে অ্যাস্ট্রোলজিক্যাল যে সমস্ত এভিডেন্স বা যে সমস্ত আলোচনা আগে হয়েছিল, বেশিরভাগ তোমরা দেখবে প্রাচীনকালে এই রোম আর গ্রিক এরা কিন্তু সেই সময় চর্চার জায়গাগুলো খুব বেশি ছিল, মানে জিওগ্রাফিক্যালি বা অ্যাস্ট্রোনমিক্যালি জায়গাগুলো বেশি ছিল। তো সেই জায়গায় তোমার এই যে সোলার সিস্টেমটা যেটা এসেছে, সেটা সোল বা রোমান মাইথোলজি অনুসারে তোমার এই জিনিসটা এসছে, যার মানে কি হচ্ছে রিলেটেড টু দা সান। তাহলে সোলার সিস্টেম কথার অর্থ কি? না, সোলার সিস্টেম কথার অর্থ হচ্ছে দ্য ফ্যামিলি অফ দ্য সান। দ্য ফ্যামিলি অফ দ্য সান মানে সানের যে পরিবারের সদস্য, তার মানেটাই বোঝাচ্ছে যে সোলার সিস্টেম। এরপরে যেহেতু আমরা এখন জিওগ্রাফি পড়ছি বা সেই জিওগ্রাফি রিলেটেড আমরা অনেক ওয়ার্ড আমরা তো জানতে হবে। তো সোলার সিস্টেমটা পড়ার আগে অলরেডি আমাদের আগে জিওগ্রাফি শব্দটা কোত্থেকে আছে সেটা আমাদের একটু জানতে হবে। তাহলে জিওগ্রাফি কথাটা কোত্থেকে এসছে? না, জিওগ্রাফি কথা কিন্তু অ্যাকচুয়ালি ইংরেজি ওয়ার্ড। সেটা অরিজিনেটেড কোথা থেকে হয়েছে? না, গ্রিক ওয়ার্ড থেকে কিন্তু আমাদের এই জিওগ্রাফি কথাটি এসছে। জি কথার অর্থ হচ্ছে আর্থ, আর গ্রাফিয়া, গ্রাফিয়া থেকে এসছে তোমার গ্রাফি, যার অর্থ হচ্ছে কি না রাইটিং। ঠিক আছে, তাহলে ডেসক্রিপশন অফ দ্য আর্থ, অ্যাকচুয়ালি যদি আমরা জিওগ্রাফি কথাটাকে ভাঙি, যে আর্থের যে ডেসক্রিপশন তাকেই আমরা কিন্তু অ্যাকচুয়ালি কি বলছি না জিওগ্রাফি। এবার এই জিওগ্রাফির সময় এখানে আমার গ্রাফি কথাটা লেগে আছে, তো এই জিও কথার অর্থ তো আমরা জানলাম যে আর্ট, তার সঙ্গে দেখো আরো অন্যান্য কিছু পেছনে লেজুর হিসেবে কিছু ওয়ার্ড গুলো থাকে, যেমন জিওর পরে যদি লজি লেগে যায়, যেটা লজিয়া থেকে এসছে, যার অর্থ হচ্ছে কি না স্টাডি অফ দ্য আর্থ। এ বলছে স্টাডি অফ দ্য আর্থ, জিওলজি। ঠিক আছে, তারপরে কি বলছে না জি সঙ্গে তার কি আছে মেট্রি, যেটা হচ্ছে মেটেরিয়া ওয়ার্ড থেকে এসছে, যার অর্থ হচ্ছে কি না মেজারমেন্ট অফ দ্য আর্থ। তারপরে জিওর সঙ্গে OID মানে জিওট, এই জিওট কথাটার অর্থ হচ্ছে না পৃথিবীর আকৃতি। ঠিক আছে, বা শেপ। অনেকে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, কেন কি না পৃথিবীকে যদি জল শুকনো করে দেওয়া হয়, পৃথিবীর আকৃতি ঠিক জাস্ট এরকম দাঁড়াবে। এবার জলে আবৃত হয়ে আছে বলে এবং ঘূর্ণনের সঙ্গে সে ঘুরছে বলে অনেকটা আমরা কি দেখি উপবৃত্তাকার শেপে দেখি, কিন্তু পৃথিবীর আকৃতি নিজেরই মতো। ওই জন্য পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বলা হয়, বা যেটাকে আমরা বাংলায় বলি অভিগত গোল, বা যেটা আমরা এইখানে কি বলছি জিওট। এই কথাটা মাথায় রাখবে, অনেক সময় তোমাদের পরীক্ষায়ও দিতে পারে যে জিওট কথার অর্থ কি। জিওট কথার অর্থ হচ্ছে কি দ্য শেপ অর ফর্ম অফ দ্য আর্থ, মানে ফর্ম মানে কি রূপ বা গঠন। ঠিক আছে, রূপ বা গঠনকে কিন্তু ডিনোট করা হয়। এবারে এই জায়গায় তোমাদের কিছু ইম্পর্টেন্ট কি নোট জানতে হবে, যেখানে তোমরা দেখবে যে একটা মাসের নির্দিষ্ট টাইমে আমরা চাঁদকে পুরো সম্পূর্ণরূপে দেখতে পাই। আমরা চাঁদকে পুরো সম্পূর্ণরূপে দেখতে পাই, যাকে আমরা কি বলছি ফুল মুন বা পূর্ণিমা। ঠিক আছে, এটা কখন হয়? না মাসের নির্দিষ্ট একদিনে কিন্তু এটা হয়, বুঝতে পারলে? এবারে ফোর্থ নাইট লেটার মানে কি বলছে এক পক্ষের পরে, তখন কি দেখা যাবে না অমাবস্যা। অমাবস্যাতে কি হয়? চাঁদ দেখা যায়? অমাবস্যাতে আমরা চাঁদ দেখা যায় না, যেটাকে ইংরেজিতে অনেক সময় কি বলা হচ্ছে নিউ মুনও বলা হয়। সেই সময় আমরা দেখবে যেহেতু চাঁদ দেখা যাচ্ছে না, চাঁদের আলো পড়ছে না, যেহেতু অন্ধকারময় অবস্থা, সেই সময় অবশ্যই আমাদের রাতের আকাশটাকে আমরা পরিষ্কার ভাবে দেখতে পাবো, এবং সেইখানে আমরা কি দেখতে পাবো যে অন্যান্য যে সমস্ত স্টার গুলো যেগুলো রয়েছে সেগুলো আরো বেশি প্রমিনেন্ট হয়ে উঠেছে। ঠিক আছে, তো তারপরে যেটা আমরা জানবো যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি মহাবিশ্বের, এই যে আমরা সূর্যকে নিয়ে আলোচনা করছি, চাঁদকে নিয়ে আলোচনা করছি, বা যে সমস্ত অবজেক্ট বা বস্তুগুলো বর্তমানে এখন কি উজ্জ্বল হয়ে আমাদের চোখের সামনে ভাসছে, কোন সময়? রাতের আকাশে। তাহলে কি দিনের আকাশে ভাসে না?
হ্যাঁ, দিনের আকাশে ভাসে, কিন্তু সূর্যের আলো এতটাই প্রখর থাকে যে আমরা ওই বস্তুগুলোকে দেখতে পাই না। সূর্যের আলোটা যদি আমাদের সামনে প্রকট থাকে, এটা আবার কেমন কথা, জিনিসটা একটু ক্লিয়ার করে বলুন। ধরো তুমি বসে আছো, তোমাকে কেউ যদি মানে তুমি এমন একটা জায়গায় বসে আছো, আলোময় একটা এলাকা, যেখানে তোমার সামনে অনেকেই বসে আছে। এবার কোনো একটা লাইটের মানে ফোকাসটা তোমার চোখের উপর এসে পড়লো, তাহলে তুমি কি আশেপাশে কিছু রয়েছে তুমি কি দেখতে পাবে? কে তোমার আশেপাশে বসে রয়েছে বা কিছু রয়েছে? তোমার উত্তর হবে যে না স্যার, আমি দেখতে পাবো না। তো সেরকমই আলো যখন সূর্য থেকে এসে পড়ছে, তো সূর্যের আশেপাশে যে সমস্ত গ্রহ বা যে সমস্ত সেলেস্টিয়াল বডিজ গুলো রয়েছে, আমরা কিন্তু তাদের দেখতে পাই না। দেখো এখানে একটা কথা বললাম, সেলেস্টিয়াল বডিজ। হোয়াট ইজ সেলেস্টিয়াল বডিজ? সেলেস্টিয়াল বডিজ মিনস তোমার আমাদের মহাবিশ্বে যে সমস্ত অবজেক্ট আমরা দেখতে পাই, সে সূর্য হতে পারে, মুন হতে পারে, যা কিছু মহাবিশ্বে রয়েছে সবগুলোকে আমরা কিন্তু সেলেস্টিয়াল বডিজ বলছি। নামগুলো গুলোবে না, কারণ প্রশ্নগুলো যখন আসবে এরকমই আসবে। এই যে তোমাকে জিনিসটা আমি বলছি, এটা কিন্তু পরীক্ষায় সিটেটে বারবারই আসে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা তোমাকে যেটা আমি বলছি, পুরো লাইন ধরে এই কোশ্চেন আসবে। The sun, the moon, and all those objects shining in the night sky are called celestial bodies. পুরো এরকম লাইন ধরে ধরে আসবে, লাইনের মধ্যে একটু চেঞ্জ করে দেবে, কিন্তু তোমাকে অবশ্যই এটা মুখস্থ রাখতে পারো বা যাই রাখতে পারো, তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। সেলেস্টিয়াল বডিজ মানে মানেটা বা অর্থটা কি বোঝাচ্ছে? না, বিশ্বের যে সমস্ত জিনিস আমাদের মহাবিশ্বে রয়েছে সবগুলো নিয়ে কিন্তু আমাদের সেলেস্টিয়াল বডিজ হচ্ছে। এবারে এইখানে আমরা যদি আস্তে আস্তে আমরা চাঁদকে জানলাম, যেখানে পূর্ণিমা জানলাম, অমাবস্যা জানলাম, এবং তারপরে আমরা যেটা জানলাম কি না, মহাবিশ্বে যা কিছু যে সমস্ত বস্তু রয়েছে, চন্দ্র, সূর্য, পৃথিবী বা অন্যান্য গ্রহ বা অন্যান্য যে গ্রহাণুপুঞ্জ যাই কিছু থাকুক না কেন, সেগুলোকে আমরা কি বলছি ইংরেজিতে? সেলেস্টিয়াল বডিজ। এবার আস্তে আস্তে আমরা জিনিসটা ব্রডার সেন্সে যাব। ঠিক আছে, রাতের আকাশে আমরা কিন্তু একটা জিনিস টিম টিম করতে দেখি, যেটাকে আমরা স্টার বলি। সেই স্টারের নেচারটা কেমন? না, স্টার গুলো কিন্তু প্রচন্ড বড় হয় এবং উত্তপ্ত হয়। স্যার এটা কেমন করে আমরা বিশ্বাস করবো যে মানে স্টার বড় হয় বা উত্তপ্ত হয়? আমরা তো কোনোদিন তাহলে আমরা তো তাহলে পারতাম তো তাহলে যদি বড় হয় সেগুলো বড় আকারে দেখতে, অথবা তার যদি তাপ থাকে বা হট যদি হয়, তাহলে যেরকম সূর্যর রশ্মি আমাদের গায়ে এসে পড়ছে, তাহলে অন্যান্য স্টার গুলোর রশ্মি আমাদের গায়ে এসে পড়ে না কেন? তার একটাই মাত্র কারণ, যে তারা আমাদের যে জগৎ থেকে অনেকটাই দূরে আছে, অনেক আলোকবর্ষ দূর, মানে আমরা তাকে কিলোমিটারে মাপতে পারি না। ঠিক আছে, আলো থেকে মনে পড়লো যে আমাদের আলোর গতিবেগ কারোর জানা আছে? আলোর গতিবেগ কত? কেউ কি জানো আলোর গতিবেগ কত? কেউ একটু বলো তো, জানা আছে আলোর গতিবেগ কত? এনিওয়ান? অনুশ্রী? না স্যার, এটা জানা নেই। এবারে আমরা ধরো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন কোনো জায়গায় আমরা যাই, তখন আমরা কি করি না, তখন আমরা হচ্ছে এ স্থান থেকে যদি বি স্থানে যাই, তখন আমরা কিলোমিটার বা মাইলে ডিস্টেন্স মেজার করি। কিন্তু মহাবিশ্বের যখন কথা হবে, তখন কিলোমিটার আর ডিস্টেন্স চলে না। আমরা জানি সব থেকে স্পিডে, শব্দের থেকেও, মানে আমাদের সাউন্ড যেভাবে পৌঁছায় তার আগেও কিন্তু আলোর স্পিড সব থেকে বেশি। এবার সেই আলোর স্পিডের কথা বলা হচ্ছে। আলোর স্পিড কি না, একটা নির্দিষ্ট টাইমে আলো যত দূর পর্যন্ত তোমার পৌঁছতে পারে, তখন তাকে আলোর গতিবেগ বলা হয়। ঠিক আছে, এক বছর ধরে তোমার ধরো এক বছর ধরে আলো যদি আমি প্রেরণ করি, সে আলোটা যত দূর পর্যন্ত পৌঁছতে পারে, সেটা আমরা এক আলোকবর্ষ বলি বাংলায়। ঠিক আছে, কিন্তু তোমরা এটা জানো যে এক সেকেন্ডে আলোর কিন্তু গতিবেগ তোমার কত রয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, তাহলে 30 লক্ষ কিলোমিটার তোমার হচ্ছে আলোর গতিবেগ। সেই অনুযায়ী আমাদের যদি পৃথিবীতে আমাদের সূর্যরশ্মির যে আলোটা পড়ে, সেটা পৃথিবীতে এসে পৌঁছতে কত সময় লাগে? 8 মিনিট। এই প্রশ্নটা কিছুদিন আগে আমাদের ক্লার্কশিপের এক্সামেও কিন্তু পড়েছিল। তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে আমাদের পৃথিবীর বুকে সূর্যের যে রশ্মি কত সময়ের মধ্যে এসে পৌঁছায়, মানে আমরা যে আলোটা বা রশ্মিটা আমরা পাচ্ছি, তুমি এটা মাথায় রাখবে, সেটা কিন্তু সূর্য থেকে 8 মিনিট আগে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, 8 মিনিট আগে।
তো এটা আমরা জানলাম যে আলোর স্পিডটা কেমন আছে, সেটা আমরা পরেও জানতাম হয়তো। এবারে যেখানে আমরা আলোচনা করেছিলাম, তাহলে স্টার্স গুলো কি না, স্টার্স হচ্ছে তারাই যাদের আকৃতি বড় এবং যারা হট নেচারে এবং মেড আপ দ্য গ্যাসেস, ওর মধ্যে সবসময় ফিউশন চলছে, গ্যাসের বিস্ফোরণ ঘটছে, এইসব জিনিস চলছে। সঙ্গে তার হচ্ছে ওন হিট অ্যান্ড লাইট অবশ্যই রয়েছে, তার নির্দিষ্ট তাপমাত্রা এবং তার আলো কিন্তু রয়েছে, অ্যান্ড এমিটেড লার্জ অ্যামাউন্ট, এবং তারা কি করছে না, যে এনার্জিটা তাদের মধ্যে থাকছে যেমন লাইট বা কিছু, সেটা কিন্তু তারা কি করছে, সবসময় এমিশন করছে, মানে তার শরীর থেকে বের করে দিচ্ছে বলে তো পৃথিবীর বুকে এসে পৌঁছচ্ছে বিকিরিত অবস্থায়। এবার কনস্টেলেশনস আবার কি, এখানে নতুন আবার একটা ওয়ার্ড দেখো, কনস্টেলেশনস। কনস্টেলেশনস মানে কি না, আমরা দেখবে আমরা বলি না সপ্তর্ষি মন্ডল, সাতটা নক্ষত্র পাশাপাশি একটা প্যাটার্ন নিচ্ছে, এই যে প্যাটার্ন গুলো আমরা দেখতে পাই মহাকাশে, এই প্যাটার্ন গুলোকেই আমরা বলছি কনস্টেলেশন বা কনস্টেলেশন। ঠিক আছে, এই কথা আমরা বলতে পারি। কি বলছে, ভেরিয়াস প্যাটার্ন ফর্ম বাই দ্য ডিফারেন্ট গ্রুপ অফ স্টার, ওয়ান স্টার্স নয়, গ্রুপ অফ স্টার্স মিলে যে প্যাটার্নটা ফর্ম করছে। আমি আগের দিন বলেছিলাম FROM ফ্রম মানে হচ্ছে থেকে, আর FORM ফ্রম মানে হচ্ছে তোমার কি না গঠন বা রূপ, তোমার রূপ বা তোমার গঠনটাকে এই FORM দিয়ে বোঝানো হয়। এবার এক্সাম্পল হিসাবে আমরা কি দেখবো না, এক্সাম্পল হিসাবে আমরা দেখবো উর্সা মেজর বা বিগ বেয়ার। সব থেকে বড় প্যাটার্নটার নাম হচ্ছে বিগ বেয়ার বা উর্সা মেজর। এবার সেই জায়গা থেকে আমরা যদি ইজিলি রিকগনাইজ করতে পারি মহাকাশে, যেটা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়, সেটা হচ্ছে কিনা সপ্তর্ষি মন্ডল। যেমন সাতটা নক্ষত্র একটা প্যাটার্ন তৈরি করে, দেখো এটাকে সপ্তর্ষি মন্ডল বলে। ঠিক আছে, এই সপ্তর্ষি মন্ডলটা অ্যাকচুয়ালি কি না, যে গ্রুপ অফ 7 স্টার, সাতটা নক্ষত্র একত্রিত হয়ে এমন একটা প্যাটার্ন তৈরি করছে, সেটা হচ্ছে প্যাটার্নটাকে আমরা কি বলছি না সপ্তর্ষি মন্ডল, বা যেটাকে ইংরেজিতে গ্রুপ অফ 7 স্টার আমরা বলছি। এবারে এই জায়গায় একটা জিনিস আসবে, যে আমরা দেখবে যখন আমাদের অতীতে যখন নেভিগেশন সিস্টেম ছিল না, তখন আমরা একটা স্টারকে আমরা দেখে আমরা দিক নির্দেশ করতাম। এটা অবশ্যই মাথায় রাখবে, এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এখান থেকেও তোমাদের সিটেটের কোশ্চেন কিন্তু আসে। যেখানে যেই স্টারটাকে আমরা কি স্টার বলছি না, নর্থ স্টার বলছি। কি স্টার, নর্থ স্টার। নর্থ স্টার কেন বলছি না, এই যে পোলার স্টার বা একে পোল স্টারও বলা হয়, কারণ এই যে স্টারটাকে লক্ষ্য করে নর্থ দিকে ইন্ডিকেশনের ভিত্তিতে মানুষরা নিজেদের দিক নির্দেশন করতো, যে নর্থের দিকে এটা কনস্ট্যান্টলি থাকে। তো সেই অনুযায়ী এরকম এখানে লেখা আছে, ইন্ডিকেট দ্য নর্থ ডাইরেকশন। নর্থ ডাইরেকশনটাকে তোমার কে হচ্ছে ডিনোট করতো না, এই পোল স্টার। তাই অনেক সময় এই পোল স্টারকে আমরা কি বলি, নর্থ স্টার বলি। ঠিক আছে, কেন এই পোল স্টারটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন না, এই পোল স্টার পোলের কাছে বা মেরুর দিকে সবসময় কিন্তু সেম পজিশনে থাকে, সেই কারণেই তো তাকে আমরা নর্থ ডাইরেকশনটাকে মেনশন করে যারা নাবিকরা ছিল তারা নিজেদের দিক নিদর্শন করত। ঠিক আছে, এবার তোমরা জানলে অবাক হবে, আমরা এই নর্থ স্টারটাকে আবার আইডেন্টিফিকেশন করতে হয়, তো অনেক সময় এত স্টারেদের ঘিরে নর্থ স্টারও আমাদের গুলিয়ে যেতে পারে, তাহলে কি করে বুঝবো এটা নর্থ স্টার না, সেটা অনেক সময় এই যে সপ্তর্ষি মন্ডলের কথা আমি আলোচনা করছি, এই সপ্তর্ষি মন্ডলের দুটো স্টারকে তোমার ফোকাস করে এই নর্থ স্টারকে অনেকে কি করতো, লোকেরা ইন্ডিকেশন করতো। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবে, যেই জন্য এখানে লেখা আছে লোকেট দ্য পজিশন উইথ হেল্প অফ সপ্তর্ষি। সপ্তর্ষি মন্ডলের দুটো স্টারের মানে ফোকাস করে ওই স্টারটাকে ডিনোট করা হতো। এ পর্যন্ত যতটুকু বলেছি কারো কোনো ডাউট রয়েছে তাহলে বলতে পারো, আমি তাহলে আরেকবার আলোচনা করে দেবো এটা। কারো কোনো ডাউট রয়েছে আনমিউট করে বলো। স্যার বলছি সপ্তর্ষি মন্ডলটা কি এক জায়গায় থাকে? দেখো এক জায়গায় তো কোনো জিনিসই স্থির নয়, তোমাকে আমি আগে বললাম সূর্যও ঘুরছে, তাহলে যে স্টার্স গুলো আছে তারাও কিন্তু ঘুরছে, যে নিহারিকাটা বা সরি যে গ্যালাক্সিটার কথা বলছি সেই গ্যালাক্সিটাও কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে, সেও কিন্তু সরে সরে যাচ্ছে, বুঝতে পারলে। কিন্তু অপেক্ষাকৃত ভাবে আমরা যদি লক্ষ্য করি যে বর্তমানে পৃথিবীর সাপেক্ষে বা আমাদের সূর্যের সাপেক্ষে আমরা যে দৃষ্টিপাতটা আমরা সন্ধ্যার আকাশে রাখি, সেই সাপেক্ষে কিন্তু তোমার স্টার গুলো মানে তোমার এই নক্ষত্রগুলো স্থির। নক্ষত্র স্থির হয়, প্ল্যানেট গুলো কি হয় তার চারপাশে ঘুরে। আমরা যদি সেইভাবে ধরি সূর্য ঘুরছে না পৃথিবী ঘুরছে, কে চারপাশে কে কার মানে কেন্দ্র করে কাকে কে ঘুরছে,
তো উত্তরটা হয় কি, যে সূর্য অপেক্ষাকৃত স্থির এবং তাকে ঘিরে আমাদের পৃথিবী অন্যান্য 8টা গ্রহ ঘুরে চলেছে। তাহলে নক্ষত্রগুলো নিজেদের জায়গা কিন্তু অপেক্ষাকৃত ভাবে স্থির। অপেক্ষাকৃত কেন কথাটা ইউজ করলাম, কারণ বিশ্বের কোনো জিনিসই কিন্তু স্থির নয়, সবই কিন্তু অস্থির। মানে একটা, এই আমি বলছি না সূর্যও কিন্তু ঘুরে চলেছে, তার সৌর প্ল্যান নিয়ে কিন্তু ঘুরে চলেছে, সেও কিন্তু স্থির নয়। কিন্তু যদি প্ল্যানেটের সাপেক্ষে ধরি, প্ল্যানেটের সাপেক্ষে কিন্তু প্রতিটা গ্রহ বা নক্ষত্র কিন্তু স্থির। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে না, কোনো জায়গায় একটু ডাউট হইলো আবার? না স্যার, ঠিক আছে। স্যার, এই যে পোল স্টার, এটাকে অলওয়েজ আমি ওই উত্তর আকাশেই দেখতে পাবো? না, হ্যাঁ, না, উত্তর আকাশে দেখতে পাবো না। এই নর্থ স্টারটাকে আমরা সপ্তর্ষি মণ্ডলের যে সমস্ত 7টা স্টার আছে তার হচ্ছে 2টো স্টার বা 3টে স্টারের ভিত্তিতে আমরা কি করি বলতো, এই পোল স্টারটাকে আইডেন্টিফাই করি। আর এই পোল স্টারটাকে দেখেই আমরা কিন্তু অ্যাকচুয়ালি নির্ধারণ করতে পারি যে আমাদের ডাইরেকশনটা কোন দিকে হবে। আর তুমি বলছো পৃথিবী তো মুভমেন্ট করছে, তাহলে হচ্ছে নর্থ স্টারের তো তোমার লোকেশনও তোমার চেঞ্জেবল হবে না, সেটা হয় না। হ্যাঁ 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 বুঝতে স্যার, পারলে? এটাই বলতে চাইছিলাম যে পৃথিবী তো কারণ ঘুরছে, তাহলে হুম, আমি প্রত্যেকবার এই উত্তর আকাশে কি করে দেখতে পাবো ওকে? হ্যাঁ, পৃথিবী ঘুরলেও তোমার কি বলতো, এটা তো তোমার নর্থের উপরে রয়েছে, মানে তোমার তুমি যদি এখানে থাকো এই নর্থের সাইডের দিকে রয়েছে, তো তুমি যতই ঘুরো না কেন তোমার ওর লোকেশন তো তোমার একই থেকে যাবে। ঠিক আছে, মানে ওই পৃথিবী রোটেশনের সঙ্গে কিন্তু দেখতে গেলে, অপেক্ষাকৃত দিক থেকে দেখতে গেলে কিন্তু নর্থ স্টারের অবস্থানটা প্রায় একই। বুঝলে তো? আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ। তো তারপরে এরপর যদি আমরা এতক্ষণ আমরা কি আলোচনা করলাম না, নক্ষত্রের সম্বন্ধে আলোচনা করলাম। এরপরে আমরা যদি প্ল্যানেটস এর কথা যদি বলি, তো প্ল্যানেটস মানে কি, আমরা যেটাকে গ্রহ বলছি তাকে আমরা কি বলছি, প্ল্যানেট। এবং যেহেতু অনেকগুলো প্ল্যানেট নিয়ে আলোচনা করছি তাই এটা প্ল্যানেটস। তো প্ল্যানেটস কারা, যেমন আমরা নক্ষত্রের ক্ষেত্রে কি কি দেখেছিলাম, তার নিজস্ব কি কি থাকে না, সে নক্ষত্রের ভেরি বিগ অ্যান্ড হট, সে তারা বড় আকৃতির হয় এবং তারা গরম হয়। যেমন তোমাদের কিছুক্ষণ আগে যে ছবি দেখিয়েছিলাম, সূর্য যে লেভেলের বড়, তার সঙ্গে পৃথিবী তার ঠিক একটা কণার মতো হয়তো হয়ে যাবে। ঠিক আছে, কারণ তার অংশ থেকে কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, তার নিজেদের তাপ আছে, লাইট আছে। কিন্তু তোমার প্ল্যানেট, সেই প্ল্যানেটের নির্দিষ্ট তাপ নেই এবং তারা কি করে না, আমরা অনেক সময় যে নক্ষত্রগুলো থাকে সেগুলোকে আমরা টিম টিম করতে দেখি। ঠিক আছে, কিন্তু আমরা এই গ্রহগুলোকে আমরা দূর থেকে রেকগনাইজ করতে গেলে দেখবো যে তারা স্থির আলোটা আমাদের চোখে এসে পড়ছে, তারা কিন্তু এই টিম টিম করে না। ঠিক আছে, তো এই জিনিসটা থেকে আমরা কিন্তু ইজিলি প্ল্যানেট এবং স্টারের মধ্যে একটু পার্থক্য বুঝতে পারি। ঠিক আছে, তার মধ্যে রাতের বেলা হয়তো কোনো রকেট ছেড়ে সেটা টিমটিম করছে, সেটাকে আবার আমরা যদি স্টার অনেক সময় আমরা মনে করে নিই, সেটা কিন্তু উচিত নয়। মানে খালি চোখে এটাকে আমরা মনে করে নিতে পারি, কিন্তু দূরবীন চোখে আমরা দেখলে কিন্তু সেটা জিনিসটাকে পার্থক্যটা আমরা ঠিক বুঝতে পারবো। তাহলে আমরা দেখো কি কি বললাম, প্রথমে সেলেস্টিয়াল বডিজ বলতে সূর্য, চাঁদ মানে সান, দ্য মুন অ্যান্ড অল দ্য অবজেক্টস ইন দ্য স্কাই অর কসমোস, হুইচ ইজ কল্ড কি না তোমার সেলেস্টিয়াল বডিজ। যা কিছুই রয়েছে, যে সমস্ত অবজেক্ট কিছু রয়েছে তাকে আমরা বলছি। এবারে এইখানে যখন প্ল্যানেটের কথা বলছি, সে প্ল্যানেটের কথাটা আসছে কোত্থেকে, যার ডু নট হ্যাভ দেয়ার ওন হিট অ্যান্ড লাইট, যাদের নির্দিষ্ট হিটও নেই এবং লাইট নেই। লিভ বাই দ্য লাইট অফ দ্য স্টার, মানে কি, স্টারের আলোতে, মানে কোন নক্ষত্রের আলোতে সে কি হয়, সে আলোকিত হয়। কি বললাম বোঝা গেছে? আমি যদি বলি পৃথিবীর কি নিজস্ব আলো বা তাপ রয়েছে, কেউ কি বলবে? না। পৃথিবীর নিজস্ব তাপ বা আলো নেই। এবার সেই হিসাব করে দেখতে গেলে তুমি যদি আবার ভালো করে বোঝার চেষ্টা করো, নিজস্ব নেই ঠিক আছে, কিন্তু যেহেতু সে সূর্যে থেকে বিচ্ছিন্ন অবস্থায় এসেছিল, ওপরের অংশটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভেতরের অবস্থাটা কিন্তু এখনো উত্তপ্ত অবস্থায় আছে এবং সেই জিনিসটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। ঠিক আছে, আমাদের কেন্দ্রমণ্ডলে গেলে এখনো কিন্তু পৃথিবী উত্তপ্ত। ঠিক আছে, কিন্তু এটা না কেন বলা হচ্ছে, হিট নেই বলে কেন মনে করা হচ্ছে, কারণ এই যে তোমার আমাদের সূর্য আছে, সূর্য জ্বলছে এবং তার চারপাশে এখন হচ্ছে কি হচ্ছে, ফিউশন চলছে। কিন্তু তার একটা ছোট্ট কণা হিসেবে বেরিয়েছে, সেটা অলরেডি ঠান্ডা হতে থাকছে। ঠিক আছে, সে আর নিজে তাপ যদি জেনারেট করতে পারতো, তাহলে আমাদের এই আর্থ সারফেস, যেটাকে আমরা আর্থ সারফেস বলছি বা যার উপর আমরা নিজেদের ঘর বাড়ি তৈরি করি, সেটাও তাহলে এখন উত্তপ্ত থাকতো, তার মধ্যে ফিউশন হতো। কিন্তু জিনিসটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, বা ঠান্ডা যে সমস্ত প্ল্যানেট গুলো আছে তাদের নির্দিষ্ট সেরকম অবস্থার পরিপ্রেক্ষিতে তাদেরকে আমরা কি বলছি না, অপেক্ষাকৃত তারা হচ্ছে কি, তাদের টেম্পারেচার এবং লাইট নেই, লাইট তো নেই, লাইট তো নেই, কিন্তু হিটটাও নেই।
অন্যান্য নক্ষত্রের সাপেক্ষে সেই জিনিসটা কিন্তু নেই। ঠিক আছে, এবার আমাদের এই যে পৃথিবী বলো বা সূর্য বলো, তারা তো নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরে চলছে। সেই কক্ষপথটাকে আমরা বলছি কি এলংগেটেড পাথ। এলংগেটেড পাথ বলতে কি বোঝায় না প্রসারিত, যেটা বাংলাটা আমি লিখে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রসারিত মানে বিস্তৃত, ঠিক আছে, ছোটখাটো নয়, মানে এইটুকু ছোটখাটো হবে না, প্রসারিত অনেকটাই বড়। ঠিক আছে, পরীক্ষায় এরকমই পড়ে যে অরবিটের নেচারটা কেমন, এলংগেটেড, ন্যারো, সোয়ালো, এরকম অনেক অপশন থাকবে। তখন তোমাদের এটা বুঝে নিতে হবে যে এটা কিন্তু এলংগেটেড হবে। এবার এই যে প্ল্যানেট কথাটা এসছে, এই প্ল্যানেট কথাটা কোথা থেকে এসছে? দেখো আমি তোমাদের বলেছিলাম আগে যে সমস্ত অ্যাস্ট্রোনমিক্যাল বা জিওলজিক্যাল যে সমস্ত আলোচনাগুলো হতো, সেই সময় কোথায় হতো? গ্রিক এবং রোমান। ঠিক আছে, তো গ্রিক দেশের ওয়ার্ড থেকে বা গ্রিক ওয়ার্ড প্ল্যানটাই থেকে এই প্ল্যানেট কথাটি কিন্তু এসছে, যার অর্থ কি দাঁড়ায় না ওয়ান্ডার্স, মানে বিস্ময়, ওয়ান্ডার্স। ঠিক আছে, তো এইখানে আমরা যেমন বললাম যে প্ল্যানেট হচ্ছে কি তাদের নির্দিষ্ট লাইট এবং হিট থাকে না, সেরকমই আমাদের যে পৃথিবী রয়েছে সেই পৃথিবীকে হিট এবং লাইট কে দিচ্ছে না আমাদের সূর্য। তাহলে পৃথিবীর কি নির্দিষ্ট টেম্পারেচার বা হিট রয়েছে? নেই, পৃথিবীর নির্দিষ্ট হিট এবং লাইট নেই। সে কার লাইটে নিজের শক্তি যোগান পেয়েছে? না সূর্যের লাইট থেকে। ঠিক আছে, এরপরে আসবো আমরা স্যাটেলাইট। স্যাটেলাইট মানে কি না, স্যাটেলাইট বলতে আমরা তাকেই বোঝাবো যখন কোনো মানে যখন কোনো বস্তু, আমরা অবজেক্টই ধরবো, যখন কোনো অবজেক্ট কোনো প্ল্যানেটকে কেন্দ্র করে নির্দিষ্ট রেখায় কিন্তু ঘুরে চলেছে, তখন তাকে আমরা কি বলবো না স্যাটেলাইট। এবার তুমি বলবে যে স্যার স্যাটেলাইট বলতে তো আমরা শুধু একমাত্র বুঝি রকেটের মাধ্যমে যেগুলো উড়ে যায়, যেগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে সেগুলোকে স্যাটেলাইট বলি। হ্যাঁ তুমি ঠিক বলছো, সেটাও স্যাটেলাইট। সেটাও কিন্তু পৃথিবীকে নির্দিষ্ট কেন্দ্রে রেখে সে কিন্তু একটা নির্দিষ্ট লাইনে, তাকে যে লাইনটা বেঁধে দেওয়া হয়েছে সেই লাইনে কিন্তু ঘুরে চলেছে, সে এদিক ওদিক লাইনে কিন্তু ঘোরাঘুরি করছে না। কিন্তু সেটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, এটা মাথায় রাখতে হবে। সেটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট, সেটা মানুষের দ্বারা তৈরি, আর্টিফিশিয়াল। কিন্তু যদি ন্যাচারাল স্যাটেলাইট বলি, যেটা হচ্ছে প্রকৃতির দ্বারা তৈরি, তাহলে উত্তরটা হয়ে যাবে কি আমাদের এই চাঁদ। এবার তোমরা কি কেউ আমাকে বলতে পারবে, আমরা বলি যে এই মাঝখানে যদি আমাদের সূর্য থাকে, তাহলে তাকে কেন্দ্র করে কে ঘুরছে না পৃথিবী, সেটা তো আমরা সবাই জানি। এবার পৃথিবীর দুটো গতি আছে, একটা আবর্তন গতি আছে, একটা পরিক্রমণ গতি আছে। ঠিক আছে, তো পৃথিবী নিজের অক্ষের দিকে যেটা ঘুরছে সেটাকে আমরা কি বলি? আর্নিং গতি। এবং সেই অনুযায়ী সে যখন রোটেট করছে তখন তাকে আমরা কি বলছি? পরিক্রমণ গতি বলি না বাংলায়। এবার তোমাদের যদি আমি এই প্রশ্নটা করি, তাহলে চাঁদ, এই যে চাঁদ আছে, এই চাঁদও তো তোমার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তার সময়টা লাগে তোমার 27 দিন, এটা তো আমরা অনেকে জানি, হয়তো অনেকে জানি না। 27 দিন সময় লাগে, বেশ ভালো কথা। কিন্তু এই চাঁদ কি নিজের অক্ষের চারিদিকে ঘুরছে? কেউ কি জানো? কারো মনে প্রশ্ন এসছে? চাঁদ কি পৃথিবী যেমন এক রোটেশন করছে বলে দিন রাত্রি হচ্ছে নিজের অক্ষের উপরে, চাঁদ কি সেরকম ঘুরছে? কেউ কি এর উত্তরটা জানো? হ্যাঁ স্যার, চাঁদও তো ঘুরছে। চাঁদ কিন্তু ঘুরছে। তাহলে তুমি যদি বলো চাঁদ যদি ঘুরছে, তাহলে চাঁদের একই ফেজ আমরা কেন দেখতে পাই বলো তো? চাঁদ ঘুরলে আমরা একই ফেজ দেখতে পাবো কি পাবো না? চাঁদ ঘুরছে, একই ফেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার পরের দিন যখন আমি আবার রাত্রিবেলা পরের দিন আবার যখন রাত্রিবেলা হচ্ছে তখন আবার সেই ফেজটাই দেখতে পাচ্ছি, কারণ দিনের বেলাতে তো আমরা চাঁদটাকে দেখতে পাচ্ছি না সূর্যের আলোর জন্য। ওর যখন উল্টো, হ্যাঁ 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 বলো। স্যার যখন চাঁদটা ঘুরছে নিজের নিজের তুমি এটা বলতে চাইছো যেহেতু যেহেতু সূর্যের আলোটা থাকছে সেই মুহূর্তে চাঁদের হয়তো যে মুখটা আমরা রাতে দেখি, সে দিনের বেলা সেটা ঘুরে যায়, আবার হচ্ছে রাতের বেলা আবার সেই মুখটা চলে আসে, এইটা হয়, তুমি এটা মনে করছো তাই তো? তুমি এটাই বলছো তো? কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল। কেন ভুল? না, সায়েন্স বলছে, নাসার ওয়েবসাইট এই কথা বলছে যে চাঁদ কিন্তু ঘুরছে, কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করতে, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে যে টাইম লাগায়, কতদিন লাগায় বললাম? 27 দিন। সেরকমই চাঁদ কিন্তু নিজের অক্ষে এক পাক খেতেও এই টাইমটাই লাগায়, 27 দিন। কি বললাম বোঝা গেছে? এই কারণেই আমরা পৃথিবীও তো ঘুরছে,
ঠিক আছে। তো চাঁদকে আমরা এক দেখছি কেন? এই কারণেই আমরা দেখছি। কারণটা কি? না, কারণটা এটাই যে পৃথিবীকে প্রদক্ষিণ করতে গেলে যে সময়টা নিয়ে তোমার চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে, একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে, নিজের চারিদিকে এক পাক ঘুরতেও তার ঠিক সেই টাইমই লাগে। ঠিক আছে, সেই কারণে আমরা চাঁদকে সবসময় এক সাইডে মানে বা একই ফেসে আমরা কিন্তু লক্ষ্য করি। এটা কিন্তু তোমার নাসার তথ্য থেকে তোমাদের আমি বলছি, তোমরা পারলে এটা গুগল করেও দেখতে পারো। কি বললাম, বোঝা গেছে তনুশ্রী? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমার এই ইনফরমেশনটা জানা ছিল না যে ওর নিজের হ্যাঁ, এই কক্ষপথে ইনফরমেশনটা, ঘুরতে 27 দিন লাগে। হ্যাঁ এই ইনফরমেশনটা অনেকেরই জানা নেই। ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু হয়। ঠিক আছে, তোমরা একটু গুগল করে জিনিসটা একটু দেখে নিতে পারো। তো এরপরে এরপরে যেটা হয় যে জুপিটার, স্যাচুরান এবং ইউরেনাস। জুপিটার, স্যাচুরান এবং ইউরেনাস। জুপিটার মানে কি বলতো? স্যাচুরান মানে কি আর ইউরেনাস মানে কি? জুপিটার মানে বৃহস্পতি, স্যাচুরান মানে শনি, আর ইউরেনাস মানে ইউরেনাস। আমরা অবশ্যই বাংলা নামটা মনে রাখবো না, আমরা সবসময় ইংরেজি নামটা মনে রাখার চেষ্টা করবো। আমরা দেখবো এই ধরি, যদি আমরা এই প্ল্যানেটটা যদি ধরি, এটাই যেটা মার্কিং করে এ করা আছে, এটা যদি আমরা মেন প্ল্যানেট ধরি বা জুপিটার ধরি, তার আশেপাশে দেখবো অনেক কিন্তু ডাস্ট রুম ঘুরে চলেছে। মানে কি, বৃহস্পতির এরকম চাঁদ, অনেক চাঁদ আছে। ঠিক আছে, সেই চাঁদ কিন্তু তাকে প্রদক্ষিণ করে চলেছে। সেরকমই এই যে শনি, যেটাকে আমরা শনি বলি, শনি গ্রহ, সেই শনির চারপাশে বা স্যাচুরানের চারপাশেও কিন্তু তোমার এরকমই অনেক রিং বেল্ট দেখা যায়। ওই দেখো না, এই যে যদি শনি এইটা হয়, শনি চারপাশে এরকম একটা বেল্ট কাজ করে, মানে কি অনেকগুলো গ্রহ নিপুঞ্জ তার আকর্ষণে, মানে শনি যেহেতু কাছে আর শনি শনি বড়, শনি শনি হচ্ছে কি হচ্ছে, সেই সমস্ত ডাস্ট পার্টিকেল গুলোকে নিজের চারিদিকে আকর্ষণের ভিত্তিতে তাকে কিন্তু সে তাদেরকে ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গায় এই জিনিসটা বলছে, এই জিনিসগুলোকে আমরা কি বলছি, স্মল ডেব্রিস। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার প্ল্যানেটের চারিদিকে ঘুরছে। এরপরে যদি সোলার সিস্টেমটা দেখি, এইখান থেকে একটা কোশ্চেন, এই ছবি থেকে একটা কোশ্চেন পেয়ে যাবে 100%। এই ছবি থেকে এক কোশ্চেন তোমরা পাচ্ছ, শুধু ছবিটা ভালো করে দেখো। এই ছবিতে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের সান রয়েছে, তারপরে মার্কারি রয়েছে। মার্কারি মানে কি, বুধ। তারপরে কি রয়েছে না, ভেনাস। ভেনাস মানে কি, শুক্র। অবশ্যই এইটা মাথায় রাখবে যে মার্কারি, তারপরে ভেনাস, তারপরে আর্থ, মানে আর্থ তাহলে কত নম্বর জায়গায় আছে, 3-এ। তারপরে কি আছে না, মার্স, মানে কি না, মঙ্গল। তারপরে দেখবে যে আমি তোমাদের প্রথম যে ছবিটা দেখাচ্ছিলাম যে অনেক পাথরের মতো অনেক কিছু ঘোরাঘুরি করছে, যেগুলোকে আমরা কি বলছি, যেগুলোকে আমরা গ্রহাণুপুঞ্জ বলছি বা অ্যাস্ট্রয়েডস বলছি। এগুলো আমি আলোচনা করছি পরে। তো এই যে অ্যাস্ট্রয়েড, অনেকগুলো অ্যাস্ট্রয়েড মিলে যখন একটা বেল্ট তৈরি করছে, তখন তাকে আমরা কি বলছি, অ্যাস্ট্রয়েড বেল্ট। অবশ্যই মাথায় রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে যে এই অ্যাস্ট্রয়েড বেল্টটা কোন দুটো গ্রহের মাঝখানে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই অ্যাস্ট্রয়েড বেল্টটা কোন দুটো গ্রহের মাঝখানে অবস্থিত? তখন আমাদের কি বলতে হবে না, একমাত্র মার্স, আর ওদিকে কি আছে, বৃহস্পতি। তাহলে মঙ্গল এবং বৃহস্পতির বরাবর আমাদের কি হয় না, এই গ্রহাণুপুঞ্জগুলো আছে। এবার এগুলো অনেক সময় কি হয় না, পৃথিবীর দিকের কাছাকাছি চলে আসে ছিটকে ফিটকে বা কোনো কারণে। এবার সেই ছিটকে ফিটকে চলে এলে তখন আমরা বলি না যে গ্রহাণুপুঞ্জ পৃথিবীর দিকে ধেয়ে আসছে, ধ্বংস হয়ে যাবে পৃথিবী। এই কারণেই আমরা বলি। তো এই যে পৃথিবীর দিকে অনেক সময় আসে কিছু ছোটখাটো কণা বা গ্রহাণুপুঞ্জ ছুটে আসে, সত্যিকারে ছুটেই আসে। এবার পৃথিবীতে আমি বলেছিলাম কি, পৃথিবীতে আমাদের অনেকগুলো কি রয়েছে, বায়ুস্তর রয়েছে। আগের দিনের ক্লাসে পড়েছিলাম কোন স্তরে, যদি এটা যদি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে যায়, তাহলে কোন স্তরে গিয়ে ওই মেটেরিয়ালটা যেটা আসছে সেটা ধ্বংস হয়ে যাবে, কোন স্তরে? মেসোস্ফিয়ার। একদমই ঠিক, অবশ্যই এরকম রিলেটেড করে পড়বে, সবসময় সম্পর্ক করে করে পড়বে, দেখবে ঠিক মাথায় মনে থাকছে। তাহলে মেসোস্ফিয়ার। তাহলে এখানে দেখো আমরা যে সমস্ত গ্রহগুলো পেলাম, নামগুলো একটু মাথায় মনে রাখতে যথেষ্ট অসুবিধা হচ্ছে, তাহলে সেই নামগুলো স্যার কি করে মনে রাখবো? না, এখানে একটা শ্লোক আছে বা এটা তোমরা মুখস্থ রাখতে পারো যে মাই ভেরি, মাই মানে হচ্ছে কি হয়ে যাবে, মার্কারি। ভি ফর ভেনাস, তাহলে মাই ভেরি এফিসিয়েন্ট। ই ফর কি হবে, আর্থ। এম ফর মাদার, মাদার মানে মার্স। আর জাস্ট মানে কি হয়ে যাবে, জুপিটার। সার্ভড, সার্ভড মানে কি হবে, স্যাচুরান। আস, ইউরেনাস। আর কি হবে, নাটস মানে নেপচুন। তাহলে এর মানেটা কি দাঁড়াবে, মাই ভেরি এফিসিয়েন্ট মাদার, মাই ভেরি এফিসিয়েন্ট মাদার জাস্ট সার্ভড আস নাটস। আমাদের নাটসটা দিয়ে গেল।
তো এই হিসাবেও কিন্তু আমরা এই শ্লোকের আকারে যদি মনে রাখি, তাহলে আমাদের এই সিকোয়েন্সটা যেটা গুলিয়ে যায় সেটা কিন্তু আমাদের মাথায় থাকবে। আরো একটা তোমাদের ইনফরমেশন দিই, আমরা তো ছোটবেলা থেকে এইসব জিনিসগুলো পড়ে এসেছি, তাহলে আমরা এই বড় ক্লাসে আমরা কি এমন জিনিসগুলো শিখবো? দেখো, এই যে তোমাদের আলোচনা করলাম ঠিক মার্চ পর্যন্ত, এই যে অ্যাস্ট্রয়েডস বেল্ট পর্যন্ত, এগুলোকে বলা হয় কি ইনার প্ল্যানেট। পরীক্ষায় প্রশ্ন পড়ে যে ইনার প্ল্যানেট কাকে বলা হয়, ইনার প্ল্যানেটস, ঠিক আছে, এগুলোকে আমরা বলছি কি ইনার প্ল্যানেটস। ঠিক তারপরে যেগুলো রয়েছে তাকে আমরা কি বলি, আউটার প্ল্যানেট। এবার তোমরা বলবে যে স্যার কেন, কেন স্যার এটা কিরকম বলা হচ্ছে? কারণ এই যে ইনার প্ল্যানেট যেগুলো রয়েছে তারা কিন্তু অনেকটাই সূর্যের কাছাকাছি অবস্থিত, এবং এগুলো শিলা দ্বারা তৈরি, রক, এগুলো রকের দ্বারা তৈরি। কিন্তু ঠিক তারপরে যে আউটার রক যেগুলো আমরা বলছি, সেগুলো কি কি না, জুপিটার, স্যাচুরান, ইউরেনাস এবং নেপচুন, সেগুলো কি না, সেগুলো সূর্য থেকে অনেকটাই দূরে রয়েছে, এবং এগুলো বিভিন্ন গ্যাস এবং লিকুইড দ্বারা তৈরি। এখানে কিন্তু এখনো সেই সলিডিফিকেশন, যেমন পৃথিবীর উপরে সলিডিটি হয়ে গেছে, আমরা তার উপরে রয়েছি, সেরকম জিনিসটাও কিন্তু এখানে এখনো গড়ে ওঠেনি, ঠিক আছে। এরপরে যদি মার্কারির কথায় আসি, মার্কারি কিন্তু সূর্যের সব থেকে নিয়ারেস্ট। পরীক্ষায় প্রশ্ন পড়ে যে সূর্যের সব থেকে নিয়ারেস্ট প্ল্যানেট কি, তখন তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কি মার্কারি। আর সবসময় এই জিনিসটা বা এই যে শ্লোকটা যেটা আছে এটা অবশ্যই মুখস্থ রাখবে, ঠিক আছে। এবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের আর্থের টুইন মানে হচ্ছে বোন বলা হয়, ঠিক আছে। আর্থের টুইন্স, টুইন্স মানে কি, যারা যমজ হয়, সেই যমজকে আমরা বলি। ঠিক তোমরা দেখলে অবাক হয়ে যাবে, পৃথিবীর মতো আরেকটা কিন্তু পৃথিবী রয়েছে। সেই পৃথিবীটা কে বলতো? সেই পৃথিবীটা হচ্ছে এই ভেনাস। এ বাবা, আবার আর্থের আবার আবার তার আবার একটা সিস্টার বা তাকে ভেনাস কে তো আলাদা গ্রহ, তাকে আমরা কেন বলবো? তো যেমন বলা হয় না যে বাবা মায়ের দুটো ছেলে, একটা হচ্ছে দুষ্টু ছেলে আর একটা হচ্ছে ভালো ছেলে বা মেয়ে হিসাবে ধরতে পারো। তো সেই জায়গায় ভেনাসটা হচ্ছে দুষ্টু। কেন দুষ্টু বলা হচ্ছে, আর কেনই বা একে আর্থের টুইন বলা হচ্ছে? না, আর্থের টুইন এই কারণে তাদের বলা হচ্ছে, তার কারণটা হচ্ছে যে তোমার পৃথিবীর সঙ্গে তার কিছু সিমিলারিটি রয়েছে, ঠিক আছে। আবার দুষ্টু কেন বলা হচ্ছে, তার কিছু ডিসিমিলারিটি দেখে আমরা সেই জিনিসটাকে বলছি, যাকে আমরা বাংলা ভাষায় শুকতারা বলি। কি তারা বলি? শুকতারা বলি না, শুকতারা। সেই শুকতারাটা অ্যাকচুয়ালি ভেনাস বা আমাদের শুক্র গ্রহকে নির্দেশ করে। এবার একে আমরা কেন হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে পৃথিবীর টুইনস বলছি, কারণ পৃথিবীর যা আকৃতি, পৃথিবীর যা আকৃতি তোমার ভেনাসেরও কিন্তু তার ঠিক সিমিলার আকৃতি। পৃথিবীর ওজন যা মানে মাস তার যা আছে, এরও কিন্তু একই মাস রয়েছে। পৃথিবীর ঘনত্ব যা বা ডেনসিটি যা, এরও কিন্তু ঘনত্ব একই। পৃথিবী যেভাবে উৎপত্তির ইতিহাস বা যেই সময় তার উৎপত্তি ঘটেছে 4 বিলিয়ন এগো, সেরকমই আমাদের এই ভেনাসের উৎপত্তি ঠিক 4 বিলিয়ন এগো, ঠিক আছে। এত সিমিলারিটি থাকার জন্য তাকে আমরা কি বলছি, টুইন। বাইরে থেকে দেখলে মনে হবে যেন পুরো পৃথিবীর মতো আকৃতি বা পৃথিবীর মতো জিনিস, কিন্তু এটা ডিসিমিলারিটি কেন, এই ডিসিমিলারিটি কেন দেখা যায়? না, পৃথিবীতে যে তোমার বায়ু রয়েছে তার থেকে আমরা যখন এই ভেনাসের যদি আলোচনা করি, তার বায়ু 100 গুণ বেশি ঘন, 100% আরো মানে 100 গুণ ঘন। মানে আমাদের বাতাসের যা ঘনত্ব তার থেকে এখানকার বাতাসের ঘনত্ব অনেক বেশি। যেখানে তোমরা জানলে অবাক হবে 96% শুধু কার্বন ডাই অক্সাইড রয়েছে, যেখানটা আমাদের কত রয়েছে 0.003% রয়েছে, সেখানে 96% শুধু কার্বন ডাই অক্সাইড রয়েছে। এবং যদি অক্সিজেন এবং নাইট্রোজেন, যেটা আমাদের বলি বাল্ক অফ গ্যাসেস, যেটা আমরা এয়ার চ্যাপ্টারে পড়েছিলাম, সেখানে কিন্তু এটা কিন্তু রয়েছে 3.5%। এবং আমাদের যে বায়ুর চাপ আছে, সেখানে কিন্তু বায়ুর চাপ অনেক বেশি। কত বেশি না, আমাদের পৃথিবীর উপর আমরা জানি বায়ুর চাপ, আমরা যখন পড়েছিলাম এয়ারে যে সব দিক থেকে চাপ দেয়, তো যে চাপ আমরা এখানে অনুভব করছি তার 75 থেকে 100 গুণ বায়ু চাপ কিন্তু আমাদের ভেনাসে রয়েছে। তো ঠিক উল্টোটা, মানে এখানে জীবের যে উৎপত্তি দেখা দিয়েছে, ওখানে কিন্তু জীবের কোনো উৎপত্তি দেখা দেয়নি, ঠিক আছে। আর বায়ুমণ্ডলের দিক থেকে কি, বায়ুমণ্ডলও অনেক ভারী এবং এইরকম একটা মানে বিরূপ চরিত্র থাকার কারণে এই শুকতারাকে নিয়ে অনেক গল্প আছে, ঠিক আছে। এই গল্পগুলো হয়তো তোমরা হয়তো শুনতে পারো বা অনেকে হয়তো জানো না। এবং তাহলে আর পৃথিবী এই সৌরমণ্ডলের মধ্যে যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে সব থেকে ধীর গতি সম্পন্ন গ্রহ কিন্তু এই ভেনাস, ঠিক আছে। সব থেকে ধীর গতি সম্পন্ন হয়েছে ভেনাস। এবার একে ঘিরে আমাদের হিন্দু মাইথোলজিতে একটা কথা আছে, আমরা জানি রাক্ষসদের দেবতা হচ্ছে শুক্রাচার্য,
ঠিক আছে। সেই শুক্রাচার্য হিসাবে এই ভেনাসকে কিন্তু দেখা হয়। শুক্রাচার্য বা যে আমাদের মানে তাদের যে গুরু হিসেবে আমরা যেটা ধরি, সেই শুক্রাচার্য হিসেবে ইন্ডিয়ান মাইথোলজি অনুযায়ী এর নাম হয়েছিল শুক্র গ্রহ। কারণ কি, দুষ্টু প্রকৃতি তার নেচার, বায়ু খুবই ভারী বা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, যেখানে জীবের কোনো স্পন্দন নেই, ঠিক আছে, এইসব জিনিস কারণে এটা কিন্তু অনেক ডেভিল বলা হয়। বাইবেল বা অন্যান্য মাইথোলজি অনুযায়ী কিন্তু এটাকে আমরা যে লুসিফার যে কথাটা আমরা বলি বাইবেলের অন্যান্য পার্ট থেকে, এই ভিনাসকে কিন্তু এই লুসিফারের দেবতা হিসেবে অনেকে কল্পনা করে বা পূজিত করে। মানে যারা ডেভিল পাওয়ারকে মানে ডাকতে মানে পুজো আর্চা করে, তারা কিন্তু এই ভিনাসকে কিন্তু পুজো আর্চা করে। ওই কারণে কিন্তু অনেক সময় এটাকে ডেভিল হিসাবে কিন্তু বিভিন্ন মাইথোলজি বিভিন্ন বইতেও কিন্তু এটা কিন্তু তোমার বলা হয়েছে। অনেক কিছু আই থিঙ্ক তোমরা নতুন কিছু জানতে পারছো মেবি এই ক্লাসগুলোতে। তো এরপরে আমরা আসি যার উপরে সব থেকে মানে খারাপ কিছু ঘটনা ঘটেছে, মানে খারাপ বলতে তার কাছে কিছু যায় আসে না। আমরা কি নাম বাদ দিলাম, প্রথম বললাম প্লুটো, যার কথা আমরা আলোচনা করেছিলাম। প্লুটোকে কিন্তু বলা হয় ড্রাগ প্ল্যানেট। মানে কি, ড্রাগ প্ল্যানেটস কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। বামন গ্রহ, যাকে আমরা বাংলায় বলি কি বামন গ্রহ। বামন গ্রহ মানে কি, এ কি করে, এ পুরো মানে বলা হয় সব থেকে ফ্যামিলির মধ্যে সব থেকে অলস ব্যক্তি। সে কি করে, যেখানে বসতে দেবে ভারী ভারাক্রম মানুষ, সে বসে যাবে পড়ে যাবে, তার কোনো খেয়াল থাকে না। ঠিক এ বাবু পুরো সেরকম। এ বাবু হচ্ছে নিজের কক্ষপথের কোনো ঠিক নেই। সে হয়তো নিজের একটা কক্ষপথ আছে, হয়তো অন্য নেপচুনের কক্ষপথে ঢুকে যাচ্ছে, কখন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। নিজের গতিবেগ অন্যান্য তোমার হচ্ছে যে সমস্ত গ্রহগুলো রয়েছে তার থেকে যথেষ্টই বেশি টাইম নিচ্ছে। তো যার তার কক্ষপথে ঢুকে যায় বলে এই প্লুটোকে কি করলো, মানে 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন 2006 সালে এটাকে কি করলো না, আদার সেলেস্টিয়াল অবজেক্ট হিসেবে রিকগনাইজ করলো। ঠিক আছে, শুধু কক্ষপথ পরিবর্তন নয়, সঙ্গে সঙ্গে এর মধ্যে যে সমস্ত পাথর বা যেসব অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বলো বা টেস্টিং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে ওই যে কম্পোজিশনের ক্ষেত্রেও কিন্তু সূর্যের যে কম্পোজিশন তার থেকে কিছু না কিছু আলাদা কিছু রয়েছে। তো সেই কারণে অ্যাস্ট্রোনমিক্যাল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন 2006 সালে কিন্তু এটাকে আমাদের মানে তাহলে দেখতে পেয়েছো রিসেন্টলি, মানে বেশি দিনও হয়নি, এটাকে আমাদের এই সৌর পরিবার থেকে বাদ বলে ঘোষণা করেছিল। কিন্তু প্লুটোর কাছে যদি এই ঘটনা জানা যায়, তাহলে প্লুটো কি কান্নাকাটি করবে? অবশ্যই না। কারণ প্লুটো প্লুটো কি মানে এই সমস্ত আমাদের পৃথিবীর বুকে 4টা মানুষ হচ্ছে একটা কাঁচের ঘরে ঢুকে যে সিদ্ধান্ত নিচ্ছে, তার জন্য কিন্তু প্লুটো এখানে বসে কান্নাকাটি করার মতো লোক নেই। সেটা নিজের মতো করেই চলবে, ঠিক আছে। অনেকে এটা নিয়ে আবার সেই সময় আন্দোলনও হয়েছিল, মুভমেন্টও হয়েছিল যে কেন প্লুটোকে বাদ দেবে। অনেকে আবার প্লুটোর ছবি নিয়ে কান্নাকাটি করার মতো আবেগের জায়গা পর্যন্ত পৌঁছে গেছিল, ঠিক আছে। এরপরে আমরা জানবো যে অ্যাস্ট্রোনমার্স কাকে বলে। অ্যাস্ট্রোনমার্স কারা না, যারা এই হু স্টাডি দা সেলেস্টিয়াল বডিজ এন্ড দেয়ার মুভমেন্টস আর কল অ্যাস্ট্রোনমার্স। মানে অ্যাস্ট্রোনমি যারা পড়াশোনা করে বা যেগুলো চর্চা করে তাদেরকে আমরা অ্যাস্ট্রোনমার্স বলছি। সেরকমই একজন অ্যাস্ট্রোনমার্স এর নাম হচ্ছে আর্যভট্ট। যে কি বলেছিল, যে বলেছিল মুন অ্যান্ড দ্য প্ল্যানেট, সমস্ত গ্রহ এবং চাঁদ কি করছে তোমার হচ্ছে সাইন ডিউ টু রিফ্লেক্টেড অফ সানলাইট। তারা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি বা তাদের যে উজ্জ্বলতা যেটা পড়ছে বা লাইটটা যেটা আমাদের দিচ্ছে, সে কিন্তু অ্যাকচুয়াল লাইট কার না, এটা কিন্তু সানলাইটেরই অংশ, ঠিক আছে। এই কথাটা কিন্তু আমাদের আর্যভট্ট যেমন বলেছিল, সিটেটও বারবার বলছে, যার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা অবশ্যই মাথায় রাখবে। এবারে আমাদের যে প্ল্যানেটের যে গুরু বা ফাদার বলা যায় যে সান, সে সানের কথা একটু আলোচনা করা যাক। এই কিন্তু আমাদের সোলার সিস্টেমের মেন কেন্দ্রে কিন্তু রয়েছে, ঠিক আছে। একেই কিন্তু বলা হয়, এর যেহেতু কাছ থেকে সমস্ত প্ল্যানেটের উৎপত্তি বা সমস্ত শক্তির আধার, সেই কারণে একে কিন্তু বলা হয় যে আলটিমেট সোর্স অফ হিট অ্যান্ড লাইট। শুধু হিট অ্যান্ড লাইটের জন্য নয়, সমস্ত এনার্জির ক্ষেত্রেও কিন্তু একে গুরু বলা হয়, ঠিক আছে, সৌরজগতের মধ্যে। এবারে 150 মিলিয়ন কিমি ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ, পরীক্ষায় এটাও প্রশ্ন পড়েছে কত কিলোমিটার ডিস্টেন্স কিন্তু রয়েছে। এবার আর্থের কথা যদি আসি, আর্থের ক্ষেত্রে আমি কি দেখতে পাবো না, আর্থ হচ্ছে পৃথিবীর মানে সূর্যের তৃতীয় নিকটতম একটি গ্রহ, এবং সাইজের দিক থেকে যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে তার অবস্থান হচ্ছে কিনা 5th, মানে 5 নম্বরে রয়েছে। এবং শেপের দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু নিজের মতো একটা শেপ, পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো, কারোর সঙ্গে সিমিলার নয়। এবং পৃথিবীর আকৃতি যে পৃথিবীর মতোই, তার কারণে একে কি বলা হচ্ছে, জিওস। পরীক্ষায় এই প্রশ্নটা পরে অবশ্যই তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। এবারে পৃথিবীর গোটা সৌরমণ্ডলের এমন একটি গ্রহ, যে গ্রহে তোমার কি দেখা গেছে না, অক্সিজেন এবং বাতাসের প্রাচুর্যতা রয়েছে, ঠিক আছে। এবং এটাকে ব্লু প্ল্যানেটও বলা হয়। কেন বলা হয়, বাইরে থেকে দেখলে এটাকে নীল গ্রহে লাগে, তার কারণটা কি না, চারিদিকে তার কি না জলের দ্বারা আবৃত,
ঠিক আছে, 4/3 হচ্ছে কি শুধু জলের দিক দিয়ে সে আবৃত রয়েছে, নিজেকে চারিদিকে মানে আবৃত করে রেখেছে। এবার লাইটের স্পিড আমরা বলেছিলাম আগে। এবারে আসি আমরা মুনের কথা, ঠিক আছে। তাহলে মুন কি না, মুন আমরা জেনেছিলাম একটা ন্যাচারাল স্যাটেলাইট। এবার স্যাটেলাইট আমি আগে আলোচনা করেছিলাম, এ সেলেস্টিয়াল বডিজ মুভ অ্যারাউন্ড দ্য প্ল্যানেট ইন দ্য সেম ওয়ে, মানে কোন প্ল্যানেটকে বা গ্রহকে কেন্দ্র করে যে একটা নির্দিষ্ট পথ অনুসরণ করে ঘুরতে থাকবে তাকেই আমরা স্যাটেলাইট বলবো। এবার যেহেতু চাঁদও ঘুরছে তাকে আমরা স্যাটেলাইট বলছি, কিন্তু যেহেতু এটা ন্যাচারাল ভাবে তৈরি তাই এটা ন্যাচারাল স্যাটেলাইট। এবং যদি আর্টিফিশিয়াল ভাবে রকেটের মাধ্যমে লঞ্চ করে যে সমস্ত স্যাটেলাইট গুলো আমরা পৃথিবীর বাইরে পাঠাচ্ছি বা সেগুলো যারা পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে, তখন তাকে আমরা কিন্তু স্যাটেলাইট বলছি। আবার এই স্যাটেলাইটের সম্বন্ধে পড়তে গেলে স্যাটেলাইটকে দুভাগে ভাগ করা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইট, সানসিনক্রোনাস স্যাটেলাইট। এই যদি আমরা পৃথিবী ধরি, আর্থ ধরি, একটা স্যাটেলাইট আছে উত্তর দক্ষিণ বরাবর এইভাবে প্রদক্ষিণ করে চলেছে, আরেকটা স্যাটেলাইট আছে যেটা এইভাবে প্রদক্ষিণ করছে, ঠিক আছে, নিরক্ষরেখা বরাবর প্রদক্ষিণ করছে, তাকে আমরা জিও স্টেশনারি বলি। বা এটাকে যেটা হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে মুভমেন্ট করছে, তখন তাকে আমরা সানসিনক্রোনাস স্যাটেলাইট বলি। এই স্যাটেলাইটের সম্বন্ধে এত কিছু জানার দরকার নেই বাবা, তোমাদের কেবলমাত্র দুটো বিষয় জানতে হবে, একটা ন্যাচারাল স্যাটেলাইট, একটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। যেটা মানুষ তৈরি করে তাকে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, এবং যেটা আমাদের প্রকৃতির দ্বারা তৈরি তাকে আমরা বলছি ন্যাচারাল স্যাটেলাইট। তাহলে এবার আমরা যদি বলি আর্থের কটা ন্যাচারাল স্যাটেলাইট আছে, তখন অবশ্যই আমাদের বলতে হবে আর্থের একটাই আমাদের ন্যাচারাল স্যাটেলাইট, এবং তার নাম হচ্ছে কিনা মুন, ঠিক আছে। এবার এই মুন বা যে আমরা চাঁদ বলছি, পৃথিবীর 1/4 হচ্ছে আমাদের কি এই মুন। কি বললাম, বোঝা গেছে? সেটা হচ্ছে পৃথিবী থেকে কত দূরে অবস্থিত না, তোমার দেখো 3,84,400 কিলোমিটার অ্যাওয়ে। এবার তুমি বলবে যে স্যার আগে যখন আমরা চাঁদ থেকে পৃথিবী থেকে যখন সূর্যের ডিস্টেন্স মাপছি সেটা যখন আমরা মাইলে মাপছি, ঠিক আছে, আর এখানে আমরা এটা হচ্ছে কিলোমিটার মাপছি, কি করে না সেরকমই, ঠিক আছে। তার যেভাবে যে মাপাটা আমাদের সম্ভব, আলোকবর্ষ দূরে আমি কখন মাপবো, যখন ডিস্টেন্সটা অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরপরে তোমার অ্যারাউন্ড দ্য আর্থ ইন অ্যাবাউট 27 ডেজ, যে হচ্ছে কি না 27 দিনের মধ্যে তোমার কি করছে না পৃথিবীকে প্রদক্ষিণ করছে। কি বলছে এখানে না, নট হ্যাভ ফেভারেবল কন্ডিশন ফর লাইফ, এখানে কিন্তু ফেভারেবল কন্ডিশন নেই। কারণটা হচ্ছে কি না, পৃথিবীতে যে পরিমাণে বায়ুর চাপ আছে, অক্সিজেনের মাত্রা আছে, ওইখানেও কিন্তু সেই জিনিসটা বা চাপটা নেই। সেই কারণে ওইখানে যদি কোনো ব্যক্তি বাতাসের চাপ নেই বলে ওখানে যদি ওই নিজেদের অ্যাস্ট্রোনমিক্যাল যে পোশাকটা পরে সেই পোশাকটা খুলে যদি তারা ওইখানে উপস্থিত হয়, তাহলে তার শরীরে যে ব্লাড ভেসেলস গুলো আছে সেগুলো কিন্তু ফেটে, মানে যেহেতু হালকা হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ফেটে বেরিয়ে আসতে চাইছে, ঠিক আছে। তোমার রক্তের যে জালিকা কণিকা গুলো আছে সেগুলো ফেটে সমস্ত রক্ত বেরিয়ে এসে কণা কণাতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তো ওই কারণে এটা কিন্তু লাইফের ক্ষেত্রে মানে প্রাণের ক্ষেত্রে কিন্তু অস্তিত্বের দিক থেকে কিন্তু মনে কোনো জীবের অস্তিত্ব পাওয়া যায় না, ঠিক আছে। এবার হিউম্যান মেড স্যাটেলাইট বা যেটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট আমরা যেটা বলছি, তাহলে সেগুলো কি না, যেটা মানুষের দ্বারা তৈরি বা সায়েন্টিস্টের দ্বারা তৈরি বা ডিজাইন করা। উদাহরণ হিসেবে পড়ে অনেক সময় কি না ইনস্যাট, ঠিক আছে, ইনস্যাট, আইআরএস, এডুস্যাট, এই সমস্ত নামগুলো, এই তিনটে নাম অবশ্যই তোমরা মনে রাখবে, ঠিক আছে। এরপরে আর কিছু নিয়ে আর একটু আছে, যেখানে আমরা জানবো যে অ্যাস্ট্রয়েড। অ্যাস্ট্রয়েড মানে কি, আমরা দেখেছিলাম মার্স এবং এর ভেতরে দিয়ে একটা যে সমস্ত গ্রহাণুপুঞ্জ গুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলছি, অ্যাস্ট্রয়েড। কি বলছে এখানে না, নিউমেরাস টিনি বডিজ, একবারে ছোট ছোট কিছু মানে বস্তুগুলো রয়েছে যারা কি করছে, মুভ করছে একদিক থেকে অন্যদিকে মুভ করছে, কাকে কেন্দ্র করে না সানকে কেন্দ্র করে। মানে সূর্য এখানে আছে, সূর্যকে কেন্দ্র করে তারা কিন্তু রাউন্ড রাউন্ড ঘুরছে, অনেকগুলো মানে গ্রহাণুপুঞ্জ এরকম করে রাউন্ড রাউন্ড ঘুরছে, তখন তাকে আমরা কি বলছি, তখন তাকে আমরা অ্যাস্ট্রয়েডস বলছি। কোথায় দেখতে পাওয়া যায় না, এটা খুব ইম্পর্টেন্ট, লেখাও আছে ভিভিআই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বিটুইন দ্য অরবিট অফ মার্স এন্ড জুপিটার, মার্স এবং তার মধ্যে সেই সময় গ্রহাণুপুঞ্জ, এবং তারপরে তোমার এখানে জুপিটার, ঠিক আছে। এবারে মেটিওরয়েডস কাকে বলা হচ্ছে না, স্মল পিসেস অফ রক হুইচ মুভস দ্য অ্যারাউন্ড দ্য সান আর কল্ড মেটিওরয়েডস। স্মল পিসেস অফ রক, এই রক আর অ্যাস্ট্রয়েডের মধ্যে পার্থক্য আছে। অ্যাস্ট্রয়েড আরো অনেক বড়, কিন্তু এই রকের আকৃতিটা খুবই ছোট, তবু মানে অপেক্ষাকৃত ছোট, এবং যারা সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায়। এবং এরা কি করে না, এরা পৃথিবীর কাছাকাছি থাকার কারণে অনেক সময় বাতাসের মধ্য দিয়ে আসে এবং সেটা বার্ন আউট হয়ে যায়, এবং একটা ফ্ল্যাশ লাইট মতো মানে একটা ছাইয়ের আকারে পৃথিবীর উপরে পড়ে যায়, এরকমও কিন্তু লক্ষ্য করা গেছে। এবার আমরা কিন্তু শুরু করেছিলাম কোত্থেকে না, গ্যালাক্সি থেকে। তো গ্যালাক্সিটা হচ্ছে কি না, গ্যালাক্সি গুলো হচ্ছে এই হিউজ সিস্টেম অফ বিলিয়ন্স অফ স্টার্স এন্ড ক্লাউডস অফ ডাস্ট এন্ড গ্যাসেস, ঠিক আছে, যেখানে কি হয় বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, ডাস্ট রয়েছে, এরকমই মানে এরকম একটা দেখতে লাগে, বা অনেক সময়
মানে এর মতো, সে যেমন হচ্ছে আমরা আহ দীপাবলির দিন চরখা ঘোরাই না, চরখা, এবং চরখার মতো অনেক সময় এই আকৃতি কিন্তু নিয়ে থাকে। তো আমরাও সেরকমই একটা কোনো বাহুতে অবস্থান করি। মিলিয়নস অফ সার্চ অফ গ্যালাক্সি দ্যাট মেক দ্য ইউনিভার্স, এবং ইউনিভার্সের যার নির্দিষ্ট কোনো সাইজ কিন্তু নেই। ঠিক আছে, তাহলে এই যে গ্যালাক্সি বলছি, আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। ঠিক আছে, অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে, যেটা আমাদের ইন্ডিয়ান বা আমাদের ভারতীয় ভাষায় আকাশ গঙ্গা হিসেবে আমরা পরিচিত। ঠিক আছে, অ্যাস্ট্রোমেডাটা অ্যাকচুয়ালি কি বলতো? অ্যাস্ট্রোমেডা কেউ কি বলবে? অ্যাস্ট্রোমেডা কেউ নাম শুনেছো? আচ্ছা হোক, তোমরা যদি অ্যাস্ট্রোমেডা, তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো যে অ্যাস্ট্রোমেডাটা কি, অ্যাকচুয়ালি ওটা গ্যালাক্সি না আমাদের নিয়ারেস্ট যে সৌর পরিবার বলছি সেটা। ঠিক আছে, মানে আমাদের সূর্য যেমন সূর্যের নিজের পরিবার নিয়ে আছে, সেরকম পাশে যে তোমার গ্রহ বা তার আশেপাশে যে তোমার একটা নিজের পরিবার নিয়ে রয়েছে, তার নাম কি অ্যাস্ট্রয়েড, সরি অ্যান্ড্রোমেডা, সেটা অবশ্যই জেনে আমাকে পরের দিন বলবে তোমরা। ঠিক আছে, তো এখানে অ্যাস্ট্রোমেডা আর অ্যান্ড্রোমেডা কি বলেন বুঝতে পারলাম না। সরি, অ্যান্ড্রোমেডা, অ্যান্ড্রোমেডা। আচ্ছা, ওটা তো আরেকটা গ্যালাক্সি যা আমাদের পাশেই আছে। একদমই ঠিক, এটা কিন্তু একটা গ্যালাক্সি, অবশ্যই মাথায় রাখতে। আমরা যেমন মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রয়েছি, সেরকম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের পাশাপাশি গ্যালাক্সির নাম। মানে তার মধ্যেও কিন্তু, এই গ্যালাক্সির মধ্যেও কিন্তু অনেক হচ্ছে কি, তার নিজের সূর্য যেমন নিজেদের গ্রহ উপগ্রহ নিয়ে ঘুরে চলেছে, তারও বিভিন্ন বাহুতে কিন্তু ঘুরে চলেছে। আমাদের যেমন মিল্কি ওয়ে, তাদের কিন্তু আরেকটা আমাদের পাশাপাশি যে নিয়ারেস্ট সব থেকে গ্যালাক্সি রয়েছে, তার নাম হচ্ছে কি অ্যান্ড্রোমেডা। ঠিক আছে, একদম ঠিক। এবার ancient India, it was imagined to be a river of light। ঠিক আছে, আমি যেটা বললাম না, যেমন গঙ্গা একটা নির্দিষ্ট ফ্লোতে প্রবাহিত হয়, সেরকম এটা লাইটের একটা প্রবাহ। সেই লাইটের প্রবাহের কারণে এর নাম হয়েছিল কি আকাশগঙ্গা। তাহলে সেই হিসাবে দেখতে গেলে একবারে ছোট হচ্ছে আমাদের আর্থ, তারপরে আমাদের আসবে সোলার সিস্টেম, তারপরে আসবে আমাদের মিল্কি ওয়ে, তারপরে আমাদের আসবে কি না ইউনিভার্স। ঠিক আছে, তো এটাই তোমাদের মোটামুটি আজকের টোটাল ক্লাস। তো এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন বা কিছু যদি থাকে, এবার আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। কোনো প্রশ্ন আছে কারোর? স্যার বলছি, প্লুটো যে বামন গ্রহ, তাহলে তাকে বামন গ্রহ বলে আখ্যা দেওয়া হয় শুধু এই কারণে যে সে নিজের কক্ষপথ ছেড়ে অন্যের কক্ষপথে অনেক সময় প্রবেশ করে, আর তার অন্যান্য গ্রহের থেকে সে একটু আলাদা এবং সূর্যের সাথে তার কিছু অমিল আছে এই কারণে। হ্যাঁ, মূলত অন্যান্য গ্রহের যে তোমার বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে থাকে, কিন্তু সেক্ষেত্রে যেটা দেখা গেছে প্লুটোর ক্ষেত্রে সেই সেম বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় না। মানে গ্রহ হতে গেলে যে যে ক্রাইটেরিয়া গুলো অন্যান্য গ্রহের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেম ক্রাইটেরিয়া কিন্তু আমার প্লুটোর ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। যেমন প্রতিটা গ্রহ তখনই গ্রহ বলে বলা হবে যে একটা নির্দিষ্ট কক্ষপথ মেনটেন করে সূর্যকে প্রদক্ষিণ করবে, কিন্তু প্লুটো কি তা করছে? প্লুটো কিন্তু তা করছে না। কি বললাম বোঝা গেছে? সঙ্গে কম্পোজিশনের দিক থেকে আলাদা, এই সমস্ত কিছু কারণের জন্য কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি তাকে 2006 সালে কি করেছিল, বাদ দিয়ে দিয়েছিল, মানে আমাদের সূর্যের গ্রহ হিসাবে ধরতে। ঠিক আছে, আর কারো কোনো ডাউট? আর কোনো ডাউট? আমি এই যে পিডিএফটা যেটা আছে, এই পিডিএফটা যারা পেইড গ্রুপে রয়েছে তারা কিন্তু এই পিডিএফটা গ্রুপে পেয়ে যাবে। আগের দিনে যে সমস্ত পিডিএফ গুলো আছে সেগুলো তোমাদের আমি দিয়ে দেবো। আর তোমাদের এটা বলে রাখি, এরকমই চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ধরে ধরে আরো মানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কোশ্চেন অ্যান্সার সেশনের মাধ্যমে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সলভ আউট করা হবে। তোমাদের জুলাইয়ের যে সিটেটটা হবে পেপার 2 এর ক্ষেত্রে, সেখানে অধ্যায় ভিত্তিক তোমাদের প্রতিটা ক্লাস ধরে ধরে কিন্তু এরকম আলোচনা করা হবে। তো যারা যারা চাইছো যে ওই ব্যাচে এনরোল করতে, ব্রহ্মাস্ত্র ব্যাচে, অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে দেখতে পারো। ঠিক আছে, এবার তোমাদের যদি বলি অ্যাস্ট্রয়েড বেল্ট হচ্ছে কোন গ্রহগুলোর মধ্যখানে অবস্থিত? অ্যাস্ট্রয়েড বেল্ট কেউ কি বলতে পারবে? মঙ্গল আর বৃহস্পতি। একদমই ঠিক, মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে কিন্তু এটা রয়েছে। আচ্ছা, তারপর যদি বলি সব থেকে নিয়ারেস্ট প্ল্যানেট কোনটা?
স্যার বুধ। পৃথিবী। হ্যাঁ, আমি বললাম সূর্যের সব থেকে নিয়ারেস্ট প্ল্যানেট কোনটা? বুধ স্যার। বুধ, একদমই ঠিক। আচ্ছা, আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে গ্যালাক্সি। একদমই ঠিক। আম, আর সূর্য প্লুটোকে কবে হচ্ছে আমাদের যে বাদ দেওয়া হয়েছিল সৌর পরিবার থেকে? 2006 সালে। নিকিতা, মনে থাকবে তো সালটা? হ্যাঁ স্যার। 2006 সালে। ঠিক আছে। তো যারা, আরেকবার বলছি, যারা যারা চাও অবশ্যই তোমরা ডিটেলস ক্লাস করতে চাইলে জানুয়ারি থেকে তো আরো আরো রেগুলার বেসিসে এরকম ক্লাসগুলো আসবে অধ্যায় ভিত্তিক। তো যারা যারা এনরোল করতে চাইছো অবশ্যই তোমরা ওখানে এনরোল করে নেবে। তো এরপরে তোমাদের আরেকটা চ্যাপ্টার আমি পড়াবো, তারপরে এর আমি আবার কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। ঠিক আছে, বুঝতে পারলে? পরের দিন আমি দেখছি প্যাডাগোগি পার্টটাও দেখানো যায় কিনা। আর তোমাদের হিস্ট্রির ক্লাসটাও রিসেন্ট শুরু হবে, ডেমো ক্লাসগুলো। তো তোমরা ওই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। তোমাদের সুদেব স্যার ক্লাসগুলো নেবে।